আলোচনা করব সংস্কৃতি ও রুচিবোধ সম্পর্কে। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে কেউ কেউ বলছেন অমুক ব্যক্তি তিনি অরুচিকর এবং অসংস্কৃতিবান। এবং আমরা প্রায় এই কথা শুনে যে কিছু কিছু মানুষ আনকালচার্ড, অর্থাৎ তাদের সংস্কৃতি নেই। কিন্তু কথাটা একেবারেই সত্যি নয়। সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখব প্রতিটি মানুষের আসলে সংস্কৃতি আছে। এ বিষয়ে আলোচনার আগে আমরা একটা বিষয় পরিষ্কার করে নেওয়া উচিত। সংস্কৃতি বলতে আমরা কি বুঝবো? সহজ কথায় আমাদের একটা প্রকৃতি জগৎ আছে। এই প্রকৃতি জগতের উপরে কাজ করে আমরা প্রকৃতিকে বদলাই। যেমন এই মাটি, মাটি প্রকৃতির অংশ, কিন্তু একে যখন পুড়িয়ে আমরা ইট তৈরি করি, তখন সেটা সংস্কৃতির অংশ। আমরা গাছপালা আছে, বন জঙ্গল থেকে যখন গাছ কেটে আনি, তাকে আমরা ফার্নিচার বানাই, তখন সেটি হচ্ছে সংস্কৃতি। গাছ, বনের গাছ কখনোই সংস্কৃতির অংশ নয়, সেটা প্রকৃতির অংশ। সুতরাং আমরা একটা বিষয় দেখলাম, মানুষ প্রকৃতির উপরে কাজ করে তাকে যখন মডিফাই করে কোনো অবজেক্ট তৈরি করে, নিঃসন্দেহে এটা সংস্কৃতি। দেখুন, এটা ধরা যায়, ছোঁয়া যায়, সেই জন্য এটাকে বলা হয় সংস্কৃতির বস্তুগত দিক। রাস্তাঘাট, দালান কোঠা, যে কোনো অবজেক্ট যা আমরা ব্যবহার করি, যা আমরা তৈরি করেছি, উৎপাদন করেছি, এবং তা যদি ধরা ছোঁয়া যায়, তাহলে সংস্কৃতি সে হচ্ছে বস্তুগত দিক বা বস্তুগত সংস্কৃতি। একই সঙ্গে দেখুন, আমরা, আমাদের পরিবার আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, আমাদের বিভিন্ন সংঘ সমিতি আছে। একটি পরিবার আছে কেন? পরিবারে যদি দুই ভাই থাকেন, ছোট ভাই এবং বড় ভাই কে কার সঙ্গে কেমন আচরণ করবে, এটি নির্ধারিত হয় পরিবারের মূল্যবোধ দ্বারা। ছোট ভাই বড় ভাইকে শাসন করতে পারে না, বড় ভাই ছোট ভাইকে শাসন করতে পারে। এই মূল্যবোধ যদি পরিবারের সদস্যরা মেনে নেয়, পরিবারের সংহতিটা টিকে থাকে। এইটাও কিন্তু, এই যে মূল্যবোধের কথা বললাম, এইটি প্রাকৃতিক নয়। মানুষ সমাজবদ্ধ হয়েছে, সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে, এবং এই মূল্যবোধটা তৈরি করেছে। কেন? টু কিপ দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ফ্যামিলি, পরিবারের সদস্যদের সংহতিটা বজায় রাখার জন্য। পরিবারের সংহতি যদি থাকে, তাহলে সমাজ টিকে থাকে, কারণ সমাজের একক হচ্ছে, ইউনিট হচ্ছে পরিবার। সুতরাং এই এই যে মূল্যবোধের কথা বললাম, সেই মূল্যবোধ ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা সংস্কৃতির অবস্তুগত দিক, যেটাকে আমরা অবস্তুগত সংস্কৃতি বলি। তাহলে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি মিলে আমাদের সমাজ। আমরা আসলে কালচারাল এনিমেল, সংস্কৃতিবান প্রাণী। পৃথিবীতে কারোই কালচার নেই, কারোই সংস্কৃতি নেই। কেউ প্রকৃতিকে মডিফাই করতে পারে না, পরিবর্তন করতে পারে না। মানুষ পারে। এবং সেই জন্য মানুষ, আমরা যদি ডিস্টিংগুইশ করি অন্যান্য প্রাণী জগৎ থেকে, আমরাও প্রাণী, শুধুমাত্র সংস্কৃতিবান বলেই আমরা অন্য প্রাণী থেকে আলাদা। আমরা উৎপাদক, আমরা উৎপাদন করি, আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমরা উৎপাদন করি, বিনিময় বন্টন করি। কেন বিনিময় বন্টন করি? কারণ আমাদের সামাজিক সম্পর্কের মধ্যে আছে। এবং উৎপাদন বিনিময় বন্টনকে সুসংহত করবার জন্য আমাদের সমাজে পরিবার আছে, বিদ্যালয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে, চিত্ত বিনোদনের প্রতিষ্ঠান আছে, এবং সর্বোপরি আমাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আইন কানুন, ধর্ম, বিশ্বাস ইত্যাদি আছে। কেন? শুধু সমাজকে সংঘবদ্ধ করবার জন্য। এগুলো সবগুলোই সংস্কৃতি। মূলত আমরা একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বাস করি। সুতরাং সংস্কৃতিবিহীন কেউ নেই, সংস্কৃতিবিহীন কেউ নেই, সবার সংস্কৃতি আছে। এখন এই যে সমাজের কথা বললাম, সমাজটা শ্রেণীতে বিভক্ত, স্তরে বিভক্ত। ধনী লোক আছে, মধ্যবিত্ত লোক আছে, দরিদ্র লোক আছেন। আমরা শ্রেণীতে বিভক্ত, পুঁজিপতি আছেন, শ্রমিক শ্রেণী আছেন। এইভাবে আমরা যদি বিদ্যার দিক থেকে দেখি, উচ্চশিক্ষিত, মধ্যশিক্ষিত, একেবারে কম শিক্ষিত, অথবা একেবারে আহ, আহ, শিক্ষা শিক্ষা নেই, মূর্খ। এইভাবে আমরা বিভাজন করতে পারি সমাজের সমস্ত মানুষগুলোকে। শুধু তাই নয়, বায়োলজিক্যাল ইন্ডেক্স নিয়ে, বায়োলজিক্যাল বৈশিষ্ট্য নিয়ে আমরা বিভেদ করি, বিভাজিত করি সমাজের মানুষগুলোকে। পুরুষ নারী, অথবা শিশু কিশোর,
তরুণ, বৃদ্ধ ইত্যাদি। এইভাবে যে আমরা বিভাজন করি, এই বিভাজনের ভিত্তিতে আমাদের দৃষ্টি এক একটা এক একটা স্তরকে, এক একটা শ্রেণীকে, এক একটা গ্রুপকে, দলকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবার চেষ্টা করি। দেখুন, আমরা একটা কথা বলে থাকি, বাংলাদেশের মানুষ, বাঙালি যারা, তারা মাছে ভাতে বাঙালি। কেন মাছে ভাতে বাঙালি? কারণ বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশ, আমরা জানি এই ভারতবর্ষের একেবারে লোল্যান্ড। লোল্যান্ড মানে এটাকে বেসিন রিজিয়নও বলা হয়। গঙ্গা উপত্যকা দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে বা বাংলাদেশের বাইরে যে নদী প্রবাহিত হয়েছে, সব বাংলাদেশের ভূমির উপর দিয়ে যে বঙ্গোপসাগরে বেশিরভাগ নদী পড়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কেন? কারণ এই অঞ্চল নিম্নাঞ্চল, এখানে হাওর বাওর আছে, এখানে নদী নালা আছে, এখানে এই সব বৈশিষ্ট্যের কারণে এখানে মাছ একটা আহ, বরফ আহ, খাদ্য হিসেবে খাদ্য হিসেবে এখানকার লোকজনের কাছে বিবেচিত হয়েছে। শুধু তাই নয়, যখন এখানকার পলিমাটি অঞ্চলে বিধৌত বলে আমরা এখানে সহজে ফসল ফলাতে পারি, বিশেষ করে ধান উৎপাদন করতে পারি। সেই জন্য এখানে আমরা ধান উৎপাদন করি, চাল। সেজন্য আমাদের, আমরা যে বলছি যে মাছে ভাতে বাঙালি, সেজন্য মাছ এবং আমাদের আমিষ জাতীয়, প্রোটিন জাতীয় খাবারের সবচেয়ে বড় উৎস হচ্ছে মাছ। সেই জন্য আমরা মাছে ভাতে বাঙালি হয়েছি। তাহলে মাছে ভাতে বাঙালি হলাম প্রাকৃতিক কারণে। আমাদের এই প্রাকৃতিক কারণে কিন্তু আমাদের এই যে মাছে ভাতে বাঙালি টেস্ট, আমরা যে রুচির কথা বলি, টেস্ট, রুচি শুধুমাত্র খাবারের মধ্যে নয়, জীবের মধ্যে রুচি থাকে তা নয়। রুচি চোখের মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে, রুচি আমাদের বিবেচনার মধ্যে থাকে, আমাদের ইভালুয়েশনের, আমাদের মূল্যায়নের ক্ষেত্রে থাকে রুচি। সুতরাং রুচিটা গঠিত হয় একটি সামাজিক, প্রাকৃতিক এবং অন্যান্য বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত হয়ে মানুষের রুচিবোধটা গড়ে ওঠে। এই রুচিটাও কিন্তু আমি আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অংশ। কারণ আমরা বাঙালিরা যখন বিদেশে যাই, তখন আমরা লক্ষ্য করি যে আমরা কোন বাঙালি রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করি। কারণ আমরা এই খাবারে অভ্যস্ত, আমরা এই খাবারের দ্বারা নিয়ন্ত্রণ, যেটাকে বলে কন্ডিশন হয়ে গেছি। সুতরাং এই খাবারটা আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অংশ। আমার রুচি, আমার জীবের যে টেস্ট দরকার, সেই টেস্টটা মাছের মধ্যে, ভাতের মধ্যে পাই। সুতরাং এইটা হচ্ছে কন্ডিশনড, এটা হচ্ছে নিয়ন্ত্রিত। এখন আমাদের সমস্ত আচার আচরণগুলো, চিন্তা চেতনা, ধ্যান ধারণাগুলো হচ্ছে নিয়ন্ত্রিত হয়, কন্ডিশন হয়ে যায়। সেটা শ্রেণীর দ্বারা হতে পারে। আপনি যদি মধ্যবিত্ত শ্রেণীর হন, তাহলে আপনার বিচার বিবেচনা বোধ হবে মধ্যবিত্তের মতো। মধ্যবিত্তের সামাজিক যে বৈশিষ্ট্য, সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য, তিনি কবিতা লেখেন, তিনি গদ্য চর্চা করেন, তিনি শিল্প ভাস্কর, তিনি ভাস্কর্য তৈরি করেন, তিনি ইঞ্জিনিয়ার, তিনি ডাক্তার। এই যে মধ্যবিত্তের এই শ্রেণীগত স্তরায়িত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তার চিন্তার কাঠামোটাকে তৈরি করে। এবং সে যখন উপরে তাকায়, উপরে বা উচ্চবিত্তের দিকে তাকায়, তখন উচ্চবিত্তের সাংস্কৃতিক বৈশিষ্ট্য আহরণ করবার চেষ্টা করে, তাকে তার জীবনে প্রতিফলিত করবার চেষ্টা করে। নিচের দিকে যখন তাকায়, অনেক সময় দেখা যায় যে সেই নিচের দিকের লোকগুলোর যে দারিদ্র বা যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে, সেটাকে সে অসাংস্কৃতিক বলে মনে করে। কারণ তার সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তার যে জীবন আচার, তার সঙ্গে সেটা মেলে না। আপনি যদি ইসলামে যান, বস্তি এলাকায় যান, তাহলে দেখবেন সেখানে গালি, আমরা যা গালি বলতে যা বুঝাই, সেটা কিন্তু দেখা যাচ্ছে ছেলে মায়ের সামনে, বাবা তার ছেলের সামনে অন্যদের গালি দিচ্ছেন। এটা তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এটা তাদের কালচার। তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যটা অসাংস্কৃতিক নয়। সেটা মধ্যবিত্তের জন্য হয়তো এটা অসাংস্কৃতিক হিসেবে উপস্থিত হচ্ছে, আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, কিন্তু অসাংস্কৃতিক নয়। আবার আমরা জানি উচ্চবিত্তের যারা, অনেক সময় শুনি, তারা বলে যে মধ্যবিত্তের আবেগ দিয়ে ওই সিনেমাটা তৈরি করা হয়েছে, ওই গল্পটা, উপন্যাসটা তৈরি করা হয়েছে। এবং এই তো দেখা যায় একটা উন্নাসিক মনোভাব হয়তো উচ্চবিত্তের থাকতে পারে মধ্যবিত্ত সম্পর্কে। মধ্যবিত্তের সহজ সরল আবেগগুলোকে ব্যবহার করে যখন ছবি নির্মাণ করা হয়, গল্প লেখা হয়, উপন্যাস লেখা হয়, সেখানে এই ধরনের বৈশিষ্ট্য বা ইভালুয়েশন, এই ধরনের ইভালুয়েশন করতে পারে উচ্চবিত্ত সম্প্রদায়ের লোকজন। এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। অনেক সময় আমরা বলে থাকি যে মধ্যবিত্তের মতো ব্যবহার করো না। উচ্চবিত্তের মধ্যে একটা প্রচলিত ইয়ে ছিল, ডোন্ট বিহেভ লাইক এ মিডল ক্লাস
মেম্বার অফ দ্য মিডল ক্লাসের সদস্য হিসেবে তুমি বিচার বোধ দিয়ে সমাজের সমস্ত নিয়ম কানুনকে ব্যাখ্যা করবার চেষ্টা করো না। এইগুলো সবগুলোই রুচি থেকে উদ্ভূত। আপনি যে বিশ্বাসটা করছেন, আপনি যে বিশ্বাস দিয়ে অন্যকে ইভালুয়েট করছেন, এটা সম্পূর্ণভাবে আপনার বিশ্বাসের অংশ। আমাদের সমাজ একটা জটিল সমাজের মধ্যে আছে। যেমন এক্সট্রিম ডিভিশন অফ লেবারের মধ্যে আমরা বাস করি। আমরা ছোট একটা পণ্য উৎপাদনেও দেখা যাচ্ছে সেখানে বিশাল এক ডিভিশন অফ লেবার রয়েছে। একটা পিন তৈরি করতে লোহার খনিজ থেকে লোহা তৈরি করে নিয়ে আসতে হয়, সেটাকে আগুনে পুরাতে হয়, সেটাকে প্রসেস করতে হয়, ইত্যাদি বিভিন্ন পর্যায়ে রয়েছে। সেই পর্যায়গুলো হচ্ছে এক্সট্রিম ডিভিশন অফ লেবারকে নির্দেশ করে। অর্থাৎ আমরা কি এই যে বৈশিষ্ট্যগুলো, যেমন আমরা চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস এর মধ্যে লক্ষ্য করি যে তিনি শুধুমাত্র একটা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে বা একটা যন্ত্র দিয়ে শুধুমাত্র স্ক্রুটাকে টাইট করবার চেষ্টা করছেন। এটা করতে করতে তার ভিতরে এক ধরনের মানসিক অবসাদগ্রস্ত তৈরি হয়, যেখানে সেখানে সে সেই একই কাজ করতে চায়, মনে হচ্ছে এটার মধ্যে একটা স্ক্রু, এটাকে টাইট করে দিতে হবে। এই আপনারা যারা মডার্ন টাইমস দেখেছেন নিশ্চয়ই লক্ষ্য করবেন, এটা অবসাদগ্রস্ততা। এই অবসাদগ্রস্ততার কারণ হচ্ছে সে কন্ডিশন হয়ে গেছে একটা ওয়ার্কিং সিচুয়েশনের সঙ্গে। তো এটা হচ্ছে এক ধরনের রুচিবোধ, এক সাংস্কৃতিক বৈশিষ্ট্য থেকে রুচিবোধ তৈরি করা। রুচিবোধ আমি আগেই বলেছি শুধুমাত্র জীবের মধ্যে না, দেখার মধ্যে, আমাদের চিন্তার মধ্যে, আমাদের ব্যবহারের মধ্যে সেটা প্রকাশ পায়। একটা বিষয় মনে রাখার দরকার যে আমাদের এই যে বিশেষ বিশেষ শ্রেণী বা স্তরায়নের কারণে যে সামাজিক বৈশিষ্ট্য সম্বলিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং টেস্ট গড়ে ওঠে, বিভিন্ন জনের বিভিন্ন টেস্ট থাকে। আমরা যখন কমার্শিয়াল ফিল্মের কথা বলি, কমার্শিয়াল ফিল্ম মানে হচ্ছে যেখানে নাচ গান থাকবে, যেখানে আনন্দ চিত্তের বিনোদনের উপায় থাকবে, হ্যাঁ, লক্ষণগুলো থাকবে। কেন? যারা খুব দরিদ্র জনগোষ্ঠী, নিম্নবিত্ত সমাজের ডাউনটোডেন বলা হয়, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ছবিগুলো তৈরি করা হয়। সেখানে সামাজিক মেসেজ থাকে না তা না, সেই মেসেজগুলো থাকে। সেই মেসেজগুলো একজন মধ্যবিত্তের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। মধ্যবিত্তের কাছে গ্রহণযোগ্য নয় বলেই সে শিল্প চর্চা করে, বলে নন্দন তত্ত্ব বা নন্দন শাস্ত্র সে আলোচনা করে বলেই তার ছবিগুলো হয়, যেগুলোকে আমরা আর্ট ফিল্ম বলি। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই আর্ট ফিল্ম যখন বাণিজ্যিক সফলতা পায় না, তখন সে কম্প্রোমাইজ করে প্যারালাল সিনেমা। কিছু চিত্তের বিনোদন দেওয়া হলো, কিছুটা মেসেজ দেওয়া হলো। একটু এগুলো মূলত দর্শক হচ্ছে মধ্যবিত্ত সমাজ। এখানে নিম্নবিত্ত বা উচ্চবিত্তেরও ইনফ্যাক্ট এগুলোতে খুব আগ্রহ নাই। একটি গবেষণায় যদি করা যায়, হয়তো এই লক্ষ্য বেরিয়ে আসবে, এই ধারণা বেরিয়ে আসবে যে উচ্চবিত্তরা দেখা যায় অ্যাকশন মুভি সবচেয়ে বেশি পছন্দ করে, এবং যেগুলো হচ্ছে বিজনেস রিলেটেড, কমার্স রিলেটেড এবং হরর ফিল্ম, এগুলো পছন্দ করে। কারণ টেস্ট চেঞ্জ হয়ে যায়। আমাদের টেস্টটাকে সংস্কৃতির অংশ। সংস্কৃতি যেমন আমার চিন্তার কাঠামো তৈরি করে, ঠিক তেমনি আমাদের টেস্টটাকে তৈরি করে। কথাটা শেষ করবো এইভাবে, আমি সবসময় একটা কথা বলে থাকি, রবীন্দ্রনাথ যদি এখন জন্ম নিতেন, তিনি গোরা লিখতে পারতেন না, তিনি ঘরে বাইরে লিখতে পারতেন না। কারণ গোরা লিখবার যে সামাজিক প্রেক্ষাপট সেটা এখন নেই, ঘরে বাইরে লিখবার যে সামাজিক প্রেক্ষাপট সেটা এখন নেই। তিনি হয়তো আরো মহৎ কিছু লিখতেন, কিন্তু গোরা লিখতে পারতেন না। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথের চিন্তা চেতনা, ধ্যান ধারণা এবং টেস্ট, রুচি, সেটা গঠন করেছে তখনকার সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেলে তখন মানুষের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় এবং রুচিবোধও চেঞ্জ হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তব। আমরা লক্ষ্য করেছি আমাদের যে সাহিত্যের মধ্যে, গল্পের মধ্যে, আমাদের যে মধ্যবিত্ত সংগ্রাম, আমাদের যে বিপ্লব, আমাদের সমাজ পরিবর্তনের যে স্পৃহা ছিল, সেই স্পৃহা নিয়ে আমরা দেখেছি এমনকি পাকিস্তান আমলেও, মুক্তিযুদ্ধের পরেও আমরা লক্ষ্য করেছি এই ধরনের সাহিত্য শিল্প আমরা পেয়েছি। কিন্তু সামাজিক অর্থনৈতিক সারা পৃথিবীর রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ পরিবর্তনের হয়ে যাওয়াতে আমরা দেখি সেই সাহিত্যগুলো আস্তে আস্তে আমাদের চোখের সামনে থেকে উবে যাচ্ছে। এমনকি আমরা একসময় যেসব নাট্যকার, যেসব কবি, যেসব লেখক গল্প কবিতা লিখতেন, উপন্যাস লিখতেন, তাদের যে তাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট গুলো বদলে যাচ্ছে। তার অর্থ হচ্ছে তাদের সাংস্কৃতিক বোধ এবং টেস্ট
রুচিও চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং সংস্কৃতির অংশ, আমাদের রুচিবোধ আসলে সংস্কৃতির অংশ। আমরা কিভাবে দেখি এবং এটিকেট, এই যে আমরা কার সঙ্গে কেমন ব্যবহার করব, আচরণ করব, সেটিও রুচিবোধের অংশ। সুতরাং আসলে প্রতিটা মানুষের সাংস্কৃতিক, প্রতিটা মানুষেরই রুচি আছে। সেটি আমার দৃষ্টিকোণ থেকে রুচিবোধের অংশ না হলেও সেটা রুচিরই অংশ। কারণ সমাজ অর্থনীতির পরিবর্তন হলে অথবা সামাজিক ব্যবস্থার পরিবর্তন হলে, যদি আমাদের দারিদ্র্য কমে আসে, মধ্যবিত্তের বিস্তৃতি হয়, সংখ্যার বিস্তৃতি হয়, তাহলে কিন্তু দেখা যাবে মধ্যবিত্ত সংস্কৃতি সোসাইটির একটা ডমিনেন্ট কালচার হিসেবে প্রতিষ্ঠা পাবে এবং ডমিনেন্ট টেস্ট হিসেবে, মধ্যবিত্তের টেস্ট, রুচি একটা ডমিনেন্ট টেস্ট হিসেবে প্রতিষ্ঠা পাবে সমাজে। সুতরাং একটা সামাজিক ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিষয়, এই বিষয়টা আমাদের সবসময় মনে রাখা দরকার।